নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিফটি ফিফটি এবং সেন্সেক্সের পতন। বর্তমানে নিফটি ফিফটি এবং বিএসসি সেন্সেক্স তাদের সর্বোচ্চ স্তর থেকে প্রায় 15%-এর বেশি পড়ে গেছে। সম্প্রতি ভারতীয় শেয়ার বাজারে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওতে আমরা এই পতনের কারণ, বাজার আবার কবে থেকে উঠতে শুরু করবে এবং এই মুহূর্তে আপনার কি করা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। নিফটি ফিফটি কয়েক মাস আগে যেখানে 26,277.30-এর অল টাইম হাই লাগিয়েছিল, এখন সেটি 22,100-র কাছাকাছি নেমে এসেছে। সেন্সেক্সও 86,000-এর কাছাকাছি যাওয়ার পর বর্তমানে 73,200-র কাছে নেমে ট্রেড করছে। ফেব্রুয়ারি মাসে যদি লক্ষ্য করেন, টানা ট্রেডিং সেশনে কিন্তু বাজার পড়েছে, যা দীর্ঘমেয়াদী বড় বড় বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছে। সাধারণত বাজারে দু একদিনের পতন স্বাভাবিক হলেও এই ধরনের ধারাবাহিক পতন ইঙ্গিত দেয় যে বড় বড় বিনিয়োগকারীরা বাজার থেকে অর্থ বের করছে এবং নতুন বিনিয়োগে তারা অনিচ্ছুক। এখন দেখবেন, শুধু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির শেয়ার নয়, লার্জ ক্যাপ স্টকেও তীব্র বিক্রির চাপ পড়েছে। সাধারণত বাজার যখন পড়তে শুরু করে, তখন বড় বড় কোম্পানির শেয়ার তুলনামূলকভাবে কম পড়ে এবং তখন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির শেয়ারগুলো এমনি প্রায় 30-40% পর্যন্ত নিচে পড়ে যায়। কিন্তু এবারে যদি দেখেন, এবারে দেখবেন লার্জ ক্যাপ কোম্পানির স্টকগুলো, অনেক স্টক প্রায় 20-30% পর্যন্ত পড়ে গেছে। সব স্টকের কথা বলছি না, কিছু কিছু স্টক পড়েছে। যদি দেখেন টাটা মোটর দেখবেন 40-42% পর্যন্ত নিচে পড়ে গেছে। ফাইন্যান্স ও আইটি শেয়ারগুলো যদি লক্ষ্য করেন, এইগুলো কিন্তু বেশিরভাগ বাজারের পতনের জন্য দায়ী। বিশেষ করে বড় বড় ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শেয়ার 12-13% পর্যন্ত পড়ে গেছে, যা নিফটি ব্যাংকে প্রায় 6% নিচে নামিয়ে এনেছে এবং নিফটি আইটি ইন্ডেক্সও প্রায় 13% পর্যন্ত নিচে নেমে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন, এই যে চার্টটা আপনাদের দেখাচ্ছি, এইটাই নিফটি ইন্ডেক্সের চার্ট। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সার্ভিস আর নিফটি ফিফটিতে প্রায় 36% অংশীদারিত্ব রয়েছে এবং আরটি রয়েছে প্রায় 13% অংশীদারিত্ব। দুজনে মিলে এই নিফটি ফিফটিতে প্রায় 36+13 সমান 49% বা হাফের কাছাকাছি কন্ট্রিবিউট করে। তাই এই বড় বড় দুটো সেক্টর পড়ে যাওয়ার ফলে নিফটি ফিফটি অনেকটাই নিচে নেমে এসেছে। বর্তমানে বিনিয়োগকারীরা বড় বড় লগ্নির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছে এবং নতুন বিনিয়োগও বাজারে আসছে না। মিউচুয়াল ফান্ড ও রিটেল ইনভেস্টরদের মধ্যেও একটা ওয়েট অ্যান্ড ওয়াচ মানসিকতা তৈরি হয়েছে। মিউচুয়াল ফান্ডে যদি দেখেন, সিপের পরিমাণ কমে গেছে। এখানে কিন্তু সবাই দেখতে চাইছে যে বাজার আরও কতটা নিচে নামতে পারে, অর্থাৎ আরও বাজারের নিচে নামলে তারা কিন্তু নতুন নতুন ইনভেস্ট করবে, এরকম ভাবছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা করে দিয়েছেন, যা মার্চ 4, 2025 থেকে কার্যকর হবে। এছাড়া চীনের ওপরও 10% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এই ঘোষণার ফলে ওয়ার্ল্ড ট্রেড ওয়ারের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির উদ্বেগ বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সেপ্টেম্বর 2024 থেকে বিদেশি বিনিয়োগকারীরা বা এফআইআই প্রায় $25 বিলিয়ন মূল্যের ভারতীয় শেয়ার বিক্রি করেছে, যার প্রভাব বাজারে পড়ছে। এবং ভারতীয় রুপির অনবরত পতন। ভারতীয় রুপি দেখতে পাবেন, কিছুদিন আগে যেখানে 84 লেভেলে ট্রেড করছিল, সেখানে এখন ডলারের এগেনস্টে প্রায় 87 নিচে নেমে এসেছে। ভারতীয় মূল্যের এত বড় পতনের ফলেও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা অনেক শেয়ার তাদের বিক্রি করে দিচ্ছে। নিফটি ফিফটি কোম্পানিগুলোর প্রফিট অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে মাত্র 5% বেড়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা কমিয়েছে। এছাড়াও যে সাম্প্রতিক নির্বাচন হয়েছে, সেখানে দেখবেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, তারা কিন্তু প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদের কিন্তু সরকারে টিকে থাকার জন্য জোট করতে হয়েছে, যার জন্য রাজনৈতিক অনিশ্চয়তা অনেক বেড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাজারের বর্তমান পরিস্থিতি থেকে পুনরুদ্ধার কতটা সম্ভব? বর্তমানে নিফটি ফিফটি এবং সেন্সেক্স তাদের সর্বোচ্চ স্তর থেকে উল্লেখযোগ্যভাবে পড়ে গিয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু বাজারে বড় বড় পতনের পর সাধারণত একটা রিবাউন্ড আসে, অর্থাৎ এখানে শেয়ারের দাম কিছুটা হলেও রিকভার করে। কিছু কিছু বিশেষজ্ঞের মতে, যদি আগামী কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফেড আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিজার্ভ ব্যাংক, তারা যদি সুদের হার আরও কমানো শুরু করে, তাহলে গ্লোবাল ইনভেস্টররা আবার এমার্জিং মার্কেটের দিকে নজর দিতে পারে। আর ভারত কিন্তু একটা এমার্জিং মার্কেট, আর যার ফলে ভারতীয় শেয়ার বাজারেও ক্যাশ ফ্লো বাড়তে পারে। কিন্তু যদি সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ স্তরে থাকে, তাহলে বাজারে কিন্তু আরও চাপ তৈরি হতে পারে। বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংক মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণের জন্য কঠোর মনিটারি পলিসি অনুসরণ করছে, যার ফলে সুদের হার উচ্চ স্তরে রয়েছে। এর ফলে ব্যাংকিং ও কনজিউমার সেক্টরে চাপ তৈরি হয়েছে। যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে, তাহলে আরবিআই সুদের হার কমাবে, যা ইকুইটি মার্কেটের জন্য ইতিবাচক হতে পারে। গত কয়েক মাসে বিদেশি বিনিয়োগকারীরা বা এফআইআই প্রচুর পরিমাণে ভারতীয় শেয়ার বিক্রি করেছে, যার ফলে বাজারে অতিরিক্ত চাপ পড়ছে। তবে কিছু বড় ব্রোকারেজ হাউসের মতে, যদি ডলার ইন্ডেক্স দুর্বল হয় এবং মার্কিন সুদের হার কমে, তাহলে এফআইআইরা পুনরায় ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে।
যা বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। মার্কিন ও ইউরোপীয় অর্থনীতির দুর্বলতা ভারতীয় আইটি সেক্টরের উপর চাপ সৃষ্টি করেছে। তবে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ে বিনিয়োগ বাড়লে দীর্ঘমেয়াদে এই সেক্টর পুনরুদ্ধার হতে পারে। হাই ইন্টারেস্ট রেট ব্যাংকগুলোর নেট ইন্টারেস্ট মার্জিন বাড়ালেও ঋণ বা লোনের চাহিদা কিন্তু অনেকটাই কমেছে। মানুষ নতুন নতুন লোন নিচ্ছে না। যদি সুদের হার বা ইন্টারেস্ট রেট কমে তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে নতুন ঋণ বৃদ্ধি পেতে পারে। এই নতুন ঋণ বৃদ্ধি পেলে মানুষ কি করবে? হয়তো যে কনজিউমার গুড আছে, যেগুলো মানুষের ডেইলি বা দৈনন্দিন জীবনের জিনিস, সেগুলো আরো কিনবে। ঋণ যখন কম সুদে পাবে তখন গাড়ি, যে লাক্সারি জিনিসগুলো আছে সেগুলো নিতে পারে, ঘর নিতে পারে। বা তারা কি করবে? তারা তাদের যে টাকাগুলো লোনে পাবে সেগুলো শেয়ার মার্কেটে লাগাবে, যার ফলে শেয়ার মার্কেট তখন বাড়তে পারে। মিড ক্যাপ ও স্মল ক্যাপ সেগমেন্টে সাম্প্রতিক পতনের ফলে বিনিয়োগকারীদের আতঙ্ক বেড়েছে। তবে দীর্ঘমেয়াদে ভালো ভালো কোম্পানিগুলো পুনরুদ্ধার হতে পারে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে বিনিয়োগকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো। দেখুন, এই মুহূর্তে কিন্তু প্যানিক সেলিং থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই প্যানিক সেলিং মানে কি? এই যে মানুষ বিক্রি করে দিচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, ফেসবুক ইউটিউবে এত ভিডিও দেখছেন যে শেয়ার মার্কেট পড়বে, শেয়ার বাজার আরো পড়ে যাবে, শেয়ার বাজার ক্র্যাশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। এই সময় কিন্তু অনেক বিনিয়োগকারীরা ভয় পেয়ে তাদের শেয়ার বিক্রি করে দেয়, যা তাদের লং টার্ম প্রফিট বা কম্পাউন্ডিং এর ফায়দা থেকে তাদের দূরে রাখে। ধরুন, আপনি আজকে একটা ভয় পেয়ে কোনো শেয়ার বিক্রি করে দিলেন, দেখবেন বাজার যখন রিকভার করে গেছে সেই সময় দেখবেন আপনি আজকে যেটা বিক্রি করে দিয়েছেন সেটা 100%, 200% মানে এরকম বেড়ে গেল। তখন কিন্তু আপনাকে আফসোস করতে হবে। একটু ইতিহাস ঘেঁটেই দেখবেন বড় বড় পতনের পর বাজার কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায়। 2008 সালের যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তখনও কিন্তু বাজার শেষ হয়নি। আর 2020 সালের কোভিড ক্যাশের পরেও বাজার কিন্তু নতুন উচ্চতায় পৌঁছেছে। তাই ভালো ভালো কোম্পানির শেয়ারগুলো হুট করে বিক্রি না করে ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর আপনার টাকা, আপনার সিদ্ধান্তে কিন্তু চূড়ান্ত হবে। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। এই মুহূর্তে আপনি কি করতে পারেন? ভালো ভালো কোম্পানির শেয়ারগুলো ধাপে ধাপে কিনতে পারেন। হয়তো বাজার যখন হাই ছিল তখন হয়তো অনেক উচ্চ দামের জন্য আপনি কোনো শেয়ার কিনতে পারেননি। এই সময় দেখবেন সেই শেয়ারগুলো আপনি 30-40% পর্যন্ত ডিসকাউন্টে পাচ্ছেন। সেই সব ভালো ভালো শেয়ারগুলোতে কিন্তু আপনি এখন ইনভেস্ট করতে পারেন অল্প অল্প করে। কারণ বাজারের কখন বটম আসবে তা কিন্তু বলা খুব কঠিন। তাই ধাপে ধাপে শেয়ার কেনাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি সিপ করতে পারেন। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা লগ্নি করলে আপনার যে সিপের অ্যাভারেজ বাইং প্রাইস সেটা কিন্তু অনেক কমে যায় এবং আপনার ঝুঁকিও কমবে। আর শেয়ারের দাম কমলে ধাপে ধাপে কেনা হলে গড় দামও কমে এবং বাজার ঘুরে দাঁড়ালে আপনার বেশি লাভ হয়। আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন করুন। একটি নির্দিষ্ট সেক্টর বা একটি নির্দিষ্ট স্টকে বেশি বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে দিন। এটাই কিন্তু আপনার জন্য সবথেকে ভালো হবে। আপনি হয়তো দেখবেন কোনো একটা স্টক বা কোনো একটা সেক্টর আপনার খুব ভালো লেগেছে বা আপনি আবেগের বশবর্তী হয়ে আপনি তাতে ইনভেস্ট করে দিলেন। ভবিষ্যতে দেখবেন সেই সেক্টরটা হয়তো বাড়লো না। এর পরিবর্তে কি করবেন? আপনার কাছে ধরুন ৳1000 আছে। তার মধ্যে ৳100 করে আপনি 10টা সেক্টর বা 10টা স্টকে ইনভেস্ট করে দিন। এতে কি হবে? হয়তো দেখবেন আপনার যে ইনভেস্ট করা স্টকগুলো তার মধ্যে 4টে আপনাকে মাল্টিপ্যাগার রিটার্ন দিয়ে দিল, 4টে আপনাকে এভারেজ রিটার্ন দিল এবং 2টো হয়তো আপনাকে লসেও দিল। এতে কি হবে? আপনার যে এভারেজ প্রফিট সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। আপনি এই সময় বড় বড় কোম্পানির স্টকগুলোতে ইনভেস্ট করতে পারেন। যেমন যে বড় বড় কোম্পানিগুলো আছে টাটা, ইনফোসিস, রিলায়েন্স, এগুলো কিন্তু ভরসাযোগ্য স্টক। ঠিক আছে? এগুলো প্রতিষ্ঠিত কোম্পানির স্টক। এগুলো কিন্তু তুলনামূলকভাবে স্টেবল হয়। মানে এরা যখন বাড়বে এরাও দেখবেন খুব অল্প বাড়ছে। হয়তো দেখবেন 2-4 দিনে 1% বাড়লো, 1 মাসে 1% বাড়লো। এরা পড়ার সময় কিন্তু এভাবেই পড়ে। হুটহাট করে যে মাঝারি এবং ছোট যে শেয়ারগুলো আছে তাদের মতো পড়ে যায় না। মাঝারি মিড ক্যাপ এবং ছোট যে স্মল ক্যাপ শেয়ারগুলো এরা কিন্তু দীর্ঘমেয়াদে বেশি লাভ দিতে পারে। কিন্তু এদের ঝুঁকি বেশি হতে পারে। ঠিক আছে? আপনি ইনভেস্ট করবেন। হয়তো দেখবেন তারপরে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানির স্টকগুলো 40%, 50% পড়ে গেছে। তবে আপনার যদি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে আপনি ইনভেস্ট করতেই পারেন। এরপরে আপনি গোল্ড এবং ডেপ্ট ফান্ডকে বেছে নিতে পারেন। যদি বাজার আরো পড়ে তাহলে গোল্ড বা ডেপ্ট ফান্ড কিন্তু বাজারের ভারসাম্য রক্ষা করতে পারে। গোল্ড কিন্তু চিরসবুজ জিনিস। আপনি গোল্ডে যেকোনো সময় ইনভেস্ট করতে পারেন। হয়তো শর্ট টার্মে গোল্ড আপনাকে লসেও নিয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি লং টার্মে দেখেন, প্রথম থেকে যদি দেখেন যে গোল্ডের যে চার্ট প্যাটার্ন সেটা কিন্তু বরাবর বাঁদিক থেকে ডান দিকে উঠতেই থাকবে। গোল্ড কোনোদিনও শেষ হবে না। গোল্ডে আপনি চোখ বুজে ইনভেস্ট করতে পারেন। এরপরে যেটা হচ্ছে ফান্ডামেন্টালি শক্তিশালী শেয়ারগুলো বেছে নিন, যেগুলো লো ডেপ্ট আছে, যেগুলো হাই প্রফিট আছে সেসব কোম্পানিগুলোকে বাছুন। আর হাই ডেপ্ট মানে যেসব কোম্পানিগুলোর ধার বেশি আছে কিন্তু সেই তুলনায় যাদের প্রফিট কম সেই কোম্পানিগুলো এড়িয়ে চলে। এই সময় বুদ্ধিমানের কাজ হবে। যেসব কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা বেশি বা যেগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সেগুলোকে নজর দিতে পারেন। এর আগের একটি ভিডিওতে আমি ফিউচার ওরিয়েন্টেড 10টি সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। তার লিঙ্ক আমি আপনাদের কাটে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর কোম্পানির পি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, ROE এগুলো দেখে নিন। এই সময় কিন্তু শর্ট টার্ম ট্রেডিং এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। শর্ট টার্ম ট্রেডিং এড়িয়ে আপনি লং টার্ম বিনিয়োগের দিকে ফোকাস করতে পারেন। আর ছোটখাটো বাউন্সের সুযোগে বারবার কেনা বেচা করবেন না। এই যে ইন্ট্রাডে, শর্ট টার্ম এগুলো করলে কি হবে? আপনার ট্রানজাকশন খরচ অনেক বেশি হবে। আর ভুল সময়ে আপনি বিক্রি করে দিলে বড় মুভ মিস হতে পারে। হয়তো আপনি আজকে
বিক্রি করে দিলেন, তারপরেই হয়তো দেখবেন ১ দিন ২ দিনের মধ্যে 10% বেড়ে গেছে শেয়ারটা বা ২০% বেড়ে গেছে। তখন কিন্তু আপনার আফসোস হবে। এই সময় বরঞ্চ ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার কৌশলকেই বেছে নিন। আর হাতে ক্যাশ রাখুন, সুযোগের অপেক্ষায় থাকুন। সব টাকা একেবারে বিনিয়োগ না করে কিছু ক্যাশ হাতে রাখুন। যদি বাজার আরো পড়ে তাহলে কম দামে ভালো, ভালো শেয়ার কেনার সুযোগ আপনি পাবেন। এরপর সরকারি নীতি ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে আপডেট থাকুন। আরবিআই সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত, গ্লোবাল মার্কেটের অবস্থা ইত্যাদির উপর বাজার অনেকটাই নির্ভর করে। আন্তর্জাতিক ইভেন্ট যেমন আমেরিকার ফেডের সিদ্ধান্ত, চারদিকে যুদ্ধ চলছে বা ওয়ার চলছে তার আপডেট, ক্রুড অয়েলের দাম ওঠানামা করছে সেগুলো সম্পর্কে আপডেট থাকুন। বর্তমান বাজারের পরিস্থিতি অস্থির হলেও বিনিয়োগকারীদের কিন্তু আতঙ্কিত না হয়ে কৌশলগত সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে উচিত হবে। আপনি এই সময় পোর্টফোলিওকে ব্যালেন্স করতে পারেন, ভালো ভালো শেয়ার ধাপে ধাপে কিনতে পারেন, লং টার্মের জন্য ভালো ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন। এইগুলো করলেই কিন্তু আপনি ভবিষ্যতে বড় রিটার্ন পেতে পারেন। আর আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।